হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একের দাগের কোশ্চেনটি বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। তো পেজ নম্বর হলো 404। তো প্রথমে আমরা বিভাগ ক আলোচনা করব। তো তার আগে বলি, যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই ভিডিওটির মধ্যে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আমরা শুরু করব বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে মেটার্নিকের যুগ। ইয়ং ইতালির দলের প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাথসিনি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেনি? মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে। এপ্রিল থিসিস রচনা করেন কে? লেনিন। শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? আর্নল্ড টয়েনবি। যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়, তিনি জেলবন্দীদের মুক্তিদান না তিনি ভূমিদাসদের মুক্তিদান? তিনি ফরাসি সেনাদের বিনা শর্তে মুক্তিদান না তিনি কুলাকদের মুক্তিদান? যার দ্বিতীয় নিকোলাসকে মুক্তিদাতা যার বলা হয় তিনি ভূমিদাসদের মুক্তি দেন। সঠিক উত্তরটি হবে বি। এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ। এগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। এরপরে আলোচনা করব আমরা বিভাগ খ। জোলভেরাইন কি? জোলভেরাইন ছিল একটি জার্মান কাস্টমস ইউনিয়ন বা শুল্ক সংঘ, যা বিভিন্ন জার্মান রাজ্যকে অর্থনৈতিকভাবে একত্র করেছিল। ডুমা বলতে কি বোঝো? ডুমা ছিল রাশিয়ার একটি প্রতিনিধি পরিষদ বা সংসদ, যা 1905 সালের বিপ্লবের পর যার দ্বিতীয় নিকোলাস গঠন করেন। ডাচ ক্যাপিটাল কার্ল মার্ক্সের রচনা। এরপরে বি দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1830 খ্রিস্টাব্দে ফ্রান্স জুলাই বিপ্লবে হয়েছিল ফ্রান্সে। এটা অবশ্য সত্য। বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন। মিথ্যা। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন উন্নত করেন, আবিষ্কার করেন না। ত্রিশক্তি আতাত সংগঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। এটা সত্য। নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। মেটার্নিক ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হয়। এটা ব্যাখ্যা 2 হবে সঠিক। তিনি সারা ইউরোপে এক প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা কায়েম করেন। বিবৃতি 2, শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনে। সঠিক ব্যাখ্যা এখানে 2 হবে। তো বিভিন্ন কৃষি যন্ত্রের আবিষ্কার হয়। বিবৃতি 3 নম্বর দেখো কোশ্চেনের। উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। সঠিক ব্যাখ্যা, তার 14 দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় আর কি। এটা ব্যাখ্যা 3 হবে সঠিক। এরপরে বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। তো বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? বিসমার্কের রক্ত ও লৌহ নীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি ছিল একটি কঠোর সামরিক ও কূটনীতিক নীতি, যার মাধ্যমে তিনি জার্মান জাতিকে একত্রিত করতে চেয়েছিলেন। শান্তিপূর্ণ আলোচনার পরিবর্তে তিনি যুদ্ধ ও শক্তি প্রয়োগের মাধ্যমে জাতীয় একতা স্থাপন করেন। এই নীতির সাহায্যেই তিনি ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করে জার্মানির একীকরণ সম্পন্ন করেন। 2 নম্বর কালবাক্স ডিগ্রি কি? কেন জারি করা হয়? 1819 সালে মেটার্নিক কালবাক্স ডিগ্রি জারি করেন। ইউরোপে বিপ্লবাত্মক জাতীয়তাবাদী আন্দোলন দমন করাই ছিল এর মূল উদ্দেশ্য। এই ডিগ্রির মাধ্যমে সংবাদপত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সংগঠনের উপর কড়া নজরদারি আরোপ করা হয়। 3 নম্বর সিরাজোভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? 1914 সালের 28 জুন অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ তার স্ত্রী হত্যাকাণ্ডকেই সিরাজোভো হত্যাকাণ্ড বলা হয়। সার্ব জাতীয়তাবাদী গ্যাব্রিলো প্রিন্সিপ এই হত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। কবে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়? 1882 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ইতালির মধ্যে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স স্বাক্ষরিত হয়। এই জোটের নেতৃত্বে ছিল জার্মানির চ্যান্সেলর বিসমার্ক। এরপরে 5 দাগের রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো?
1905 সালের 22 জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটারবার্গে জর্জ নিকোলাস দ্বিতীয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলকারীদের উপর সেনাবাহিনী গুলি চালায়। এই নৃশংস ঘটনার জন্যই দিনটি রক্তাক্ত রবিবার নামে পরিচিত। এই রুশ জনগণের মধ্যেই গভীর ক্ষোভ ও বিপ্লবের সূত্রপাত ঘটায়। ছয়ের দাগের কুলাক নামে কারা পরিচিত ছিল? রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের পূর্বে কুলাক বলতে সেই শ্রেণীর কৃষকদেরই বোঝানো হতো যারা ধনী ছিল এবং প্রচুর জমির মালিক ছিল। তারা কৃষি উৎপাদনে আধুনিক উপকরণ ব্যবহার করত এবং শ্রমিক নিয়োগ করত। এরপরে বিভাগ ঘ আলোচনা করব। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলির উল্লেখ করো। ভিয়েনা সম্মেলনে অনুষ্ঠিত 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের পর ইউরোপে শান্তি ও শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটার্নিক। সম্মেলনে ইউরোপের প্রধান 4 শক্তি অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ড অংশ নেয়। এই সম্মেলনে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি গৃহীত হয়। তার মধ্যে 1 নম্বর হলো বৈধতার নীতি। নেপোলিয়নের সময় যেসব রাজবংশ ক্ষমতাচ্যুত হয়েছিল তাদের পুনরায় সিংহাসনে বসানো হয়, যেমন ফ্রান্সে বুরবো রাজবংশকে পুনঃ প্রতিষ্ঠা করা হয়। 2 নম্বর ক্ষমতার ভারসাম্য নীতি, ব্যালেন্স অফ পাওয়ার। তো ইউরোপের শক্তিগুলির মধ্যে এমন ভারসাম্য রাখতো যাতে কোনো একটি রাষ্ট্র এককভাবে আধিপত্য বিস্তার করতে না পারে। এর ফলে একাধিক রাষ্ট্রের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে যুদ্ধ এড়ানোর চেষ্টা করা হয়। 3 নম্বর রক্ষণশীলতা নীতি। বিপ্লবী ভাবনার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজতন্ত্র ও পুরনো সামাজিক কাঠামোকে রক্ষা করাই ছিল এই নীতির মূল লক্ষ্য। জাতীয়তাবাদ ও উদারপন্থাকে দমন করা হয়। এই সম্মেলনের মাধ্যমে ইউরোপে একটি প্রতিক্রিয়াশীল যুগের সূচনা হয় এবং মেটার্নিক ইউরোপের রাজনীতিতে প্রভাবশালী চরিত্র হয়ে ওঠেন। 3 নম্বর টিকা লেখো উড্রো উইলসনের 14 দফা শর্ত। তো প্রথম বিশ্বযুদ্ধ যখন ধ্বংস হতাহতের সংখ্যা বৈশ্বিক সংকটে পরিণত হয়েছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1918 সালে এক ঐতিহাসিক শান্তি পরিকল্পনা পেশ করেন, যা 14 দফা 14 পয়েন্টস নামে পরিচিতি লাভ করে। এই প্রস্তাবনার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধোত্তর বিশ্বে দীর্ঘস্থায়ী শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। শর্তগুলি ছিল গণতান্ত্রিক, উদার ও মানবিক চিন্তা ভিত্তিক। প্রধান শর্তগুলি ছিল গোপন চুক্তির অবসান ও কূটনীতির স্বচ্ছতা, সমুদ্রপথে স্বাধীন চলাচলের অধিকার, মুক্ত বাণিজ্যের প্রচলন, সামরিক অস্ত্র হ্রাস। 5 নম্বর উপনিবেশ ব্যবস্থায় শাসিত জাতিগুলির মতামতের গুরুত্ব। 6 নম্বর ফ্রান্সের দখলকৃত অঞ্চল আলসেস ও লোরেন ফেরত দেওয়া। 7 নম্বর ইউরোপের জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ বা নিজেদের সরকার গঠনের অধিকার স্বীকৃতি। 8 নম্বর স্বাধীন পোল্যান্ড রাষ্ট্রের সৃষ্টি। 9 নম্বর সর্বোপরি একটি আন্তর্জাতিক সংগঠন গঠনের আহ্বান, যেটি 14তম দফা। এই সংগঠনই ছিল পরবর্তীতে গঠিত জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন। এই 14 দফা ছিল শান্তিপূর্ণ বিশ্বের একটি নীলনকশা। যদিও সব দফা কার্যকর হয়নি, তবুও এটি আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। বিভাগ উম, ইতালির জাতীয় রাষ্ট্র গঠনে জোসেফ ম্যাসিনির অবদান মূল্যায়ন করো। 19বিংশ শতকে ইউরোপ জুড়ে জাতীয়তাবাদী ভাবনার বিকাশ ঘটে। এই সময় ইতালির বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল এবং অস্ট্রিয়া সহ বিভিন্ন বিদেশি শক্তির প্রভাবাধীন ছিল। এই পরিস্থিতিতে জোসেফ ম্যাসিনি ছিলেন সেই মহান বিপ্লবী নেতা যিনি ইতালির স্বাধীনতা ও জাতীয় ঐক্যের স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রথম ধাপ তৈরি করেছিলেন। 1805 সালে জন্মগ্রহণকারী ম্যাসিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন যে একটি জাতিকে স্বাধীন জাতি হিসাবে গড়ে তুলতে হলে তাকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক হতে হবে। এই উদ্দেশ্যে তিনি 1831 সালে ইয়ং ইতালি নামে একটি গোপন বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল একটি স্বাধীন, অবিভক্ত ও প্রজাতান্ত্রিক ইতালি গঠন করা। সংগঠনটি মূলত তরুণদের নিয়ে গঠিত ছিল এবং ম্যাসিনি চাইতেন যুব সমাজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ইতালির ঐক্যের সংগ্রামে অংশগ্রহণ করুক। তো ম্যাসিনির আদর্শ ছিল মূলত আত্মত্যাগ, আদর্শবাদ ও মানবিকতা।
তিনি জাতীয়তাবাদকে কেবল রাজনৈতিক বিষয় হিসাবেই নয়, একটি নৈতিক ও আধ্যাত্মিক চেতনা হিসেবে দেখতেন। তার লেখা, বক্তৃতা এবং চিঠিপত্রের মাধ্যমে তিনি দেশের যুবকদের জাগিয়ে তোলেন। যদিও ম্যাথিনি নিজে সামরিকভাবে বড় সাফল্য পাননি, তার বিদ্রোহ বহুবার ব্যর্থ হয়, তবুও তার ভাবধারা ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি তৈরি করে দেয়। গ্যারিবল্ডি, ক্যাবুর এবং রাজা ভিক্টর ইমানুয়েল এরা প্রত্যেকেই ম্যাথিনির আদর্শে অনুপ্রাণিত হয়ে ইতালির জাতীয় ঐক্য আন্দোলনের নেতৃত্ব দেন। বিশেষ করে গ্যারিবল্ডি প্রকাশ্যে স্বীকার করেন যে ম্যাথিনি তাকে রাজনৈতিকভাবে গড়ে তুলেছিলেন। তাই বলা যায় ম্যাথিনি ছিলেন ইতালির জাতীয়তাবাদী আন্দোলনের আদর্শিক নেতা। মূল্যায়ন: ম্যাথিনির অবদান ছিল মূলত আদর্শিক ও প্রেরণামূলক। তার ভাবধারা ইতালির জাতীয় চেতনা জাগাতে সাহায্য করে, তাই তাকে ইতালির জাতীয়তার জনক বলা হয়। তার প্রতিষ্ঠিত ইয়ং ইতালি সংগঠন থেকেই জাতীয় ঐক্য আন্দোলনের শিকড় গড়ে ওঠে। ভবিষ্যতে তার চিন্তা ও দৃষ্টিভঙ্গি ইতালির ঐক্যের পথে অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। Thank you for watching my video.